নমস্কার, টপ নিউজ এর 10-এ আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। প্রথমেই আজকে নজর রাখবো উত্তরবঙ্গের দিকে, কারণ 24-এর ভোট সেখান থেকে শুরু হবে যেখানে শেষ হয়েছিল 2019-এ, অর্থাৎ 2019 যেখানে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস, তাদের ফল খুব একটা ভালো হয়নি। সেই উত্তরবঙ্গে আবারও আলাদাভাবে নজর দিচ্ছে তৃণমূল। উত্তরে জোর তৃণমূলের, উত্তরে ভোট প্রচারে মমতা অভিষেক। আজ থেকে শুরু দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে মমতার প্রচার। কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ সভা রয়েছে তৃণমূল কংগ্রেসের। 13 এবং 16 এপ্রিল জলপাইগুড়িতে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার এবং আলিপুরদুয়ারে 12 এবং 15 এপ্রিল রয়েছে সভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 12 এপ্রিল ধূপগুড়িতে জনসভা করার কথা রয়েছে। 13 এপ্রিল সিতাইয়ে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। একদিকে দিনহাটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ, পাশাপাশি আলিপুরদুয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। আমি প্রথমে একটু সোমরাজের কাছে যাব। সোমরাজ, যে জায়গায় আজকে এই সভা রয়েছে দিনহাটায়, সেইখানকার প্রত্যেক জায়গার আমরা জানি নিজস্ব কিছু ইস্যু থাকে, নিজস্ব কিছু ফ্যাক্টর থাকে, যেগুলো হয়তো যারা বর্ষিয়ান রাজনীতিবিদ তারা সেখানে গেলে সবার আগে সেই জায়গাগুলোকে হয়তো কোথাও গিয়ে টার্গেট করেন। এই জায়গায়, দিনহাটার এই জায়গায় কোন কোন বিষয় আজকে মুখ্য আলোচ্য বিষয় হতে পারে? Hello, hello, check. Hello, hello, check. দেখো, কোচবিহারের যে দিনহাটায় যেখানে সভা হবে, সাম্প্রতিক সময় কিন্তু এই দিনহাটা বারবার উত্তপ্ত হয়েছে তৃণমূল বিজেপি সংঘর্ষে। নির্বাচন ঘোষণা হওয়ার পর যেখানে প্রথম সংঘর্ষ ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে এই দিনহাটা সাব ডিভিশন। ফলত এই দিনহাটায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সভাকে কেন্দ্র করে অবশ্যই মনে করা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারেন এই দিনহাটা থেকে। আর আরো পাশাপাশি এই দিনহাটায় থেকেই দিনহাটা সাব ডিভিশনেই কিন্তু বিজেপির যিনি প্রার্থী নিশীথ প্রামাণিক, তার বাড়ি রয়েছে এখানে। আমরা দেখেছিলাম গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোচবিহারে নির্বাচনী সভায় এসেছিলেন, তখন কিন্তু বিজেপি প্রার্থীর নাম না করে কড়া আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন অন্তত আজকে এই দিনহাটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে আক্রমণের সুর চড়াবেন আরো, তাতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল আর 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল দেখলে দেখা যায় যে 2019-এর তুলনায় 2021-এ অন্তত তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক অনেকটাই বেড়েছে। আর তাই 2024-এ অর্থাৎ এবারের লোকসভা ভোটকে কোচবিহারকে অন্যতম পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে মোট 3টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে একটি সভা তিনি করেছেন প্রথম পর্যায়ে, আজকে দ্বিতীয় সভা এবং তৃতীয় সভা করবেন 15 তারিখ। ফলত সব মিলিয়ে কোচবিহারকে বিশেষভাবে টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 12টা নাগাদ এখানে এসে পৌঁছাবেন এবং তারপর আলিপুরদুয়ারেও সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আলিপুরদুয়ারেও আজকে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। পার্থর কাছে একটু যাব। পার্থ, আলিপুরদুয়ার মানেই সেই চা বাগানের ভোট ব্যাংক হয়তো অনেকটা বেশি গুরুত্বপূর্ণ সেখানে। সেই জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেখান থেকে যারা তৃণমূলের কর্মী সমর্থক যারা সেখানে গেছেন, কি কি বার্তা মূলত আজকে তারা শুনতে চান তৃণমূল সুপ্রিমোর মুখ থেকে? দেখো, তোমাকে প্রথমে জেনে রাখি, যে কথা তুমি বলছিলে যে 19-এর লোকসভা নির্বাচনে কিন্তু এই যে আলিপুরদুয়ার এই আসনটি কিন্তু বিজেপি জিতেছিল। এখান থেকে যে জয়ী হয়েছিল তাকে কিন্তু পরে জন মাল্লাকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও করা হয়। অর্থাৎ 19-এ যেখানে উত্তরবঙ্গে 8-এর মধ্যে 7টি আসন পেয়েছে বিজেপি, সেই হারানো জমি পুনরুদ্ধারে কিন্তু মরিয়া তৃণমূল। আর তাই আজ থেকেই কিন্তু কার্যত ঘাঁটি ঘেরে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 17 তারিখ অবধি এই প্রথম দফায় যে 3 কেন্দ্রে ভোট, সেখানে কিন্তু প্রচারের শেষ দিন পর্যন্ত কিন্তু তারা থাকবেন। এই উত্তরের এই 3 প্রান্তের মধ্যে কিন্তু তাদের একাধিক সভা রয়েছে। আর যেহেতু আলিপুরদুয়ার, এখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর কিন্তু চা বলার ভোট, অর্থাৎ আদিবাসীদের ভোট। সেই ভোট যেদিকে যাবে সেখানেই সেই দলই কিন্তু এখানে জয়ী হবে। এটাই কিন্তু বরাবর আমরা দেখে আসছি। সেই যখন বামফ্রন্ট ছিল সেই সময় আমরা দেখেছি যে আদিবাসী ভোট একটা বড় অংশ পেত কিন্তু আরএসপি প্রার্থী, এবং সেখান থেকে কিন্তু এখান থেকে বামফ্রন্ট জিতে এসছে। এবং গত বিধানসভা এবং তার আগে লোকসভা নির্বাচন দুটোতেই কিন্তু এখানে আদিবাসীদের একটা বড় অংশের ভোট গিয়েছিল পদ্ম শিবিরে, এবং তাই লোকসভা আসনে যেমন জিতেছিল জনবল্লা, বিধানসভাতেও কিন্তু জয়ী হয়েছিল কিন্তু বিজেপি, যদিও পরবর্তীকালে সেই বিজেপি বিধায়ক বা তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। তাই স্বাভাবিকভাবে এখানে উত্তরবঙ্গের এই চা বলয়ে কিন্তু চা সুন্দরী প্রকল্প কিন্তু চালু করেছেন রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করে যান। স্বাভাবিকভাবে সেখান থেকে বেশ কিছু সুবিধা হয়েছে। পাশাপাশি বেশ কিছু বাগান কিন্তু বন্ধ রয়েছে। সেই সব বাগানগুলি নিয়ে কিন্তু যারা বন্ধ চা বাগানের শ্রমিক, তারাও কিন্তু যথেষ্ট সেই আশায় আসছেন যাতে মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো
কি বার্তা দেন সেই বন্ধ চা বাগান খোলার ব্যাপারে? কারণ অবশ্যই, এবং এই নির্বাচনের আগে সেই চা বাগানের শ্রমিকদের আবেগকে কোথাও গিয়ে একটা টার্গেট করতে পারেন তৃণমূল সুপ্রিমো, সেটা অনেকেই মনে করছেন। পাশাপাশি আজকে আমরা জানি একই দিনে আজকে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজকে ধূপগুড়িতে, সেখানে তার আজকে নির্বাচনী সভা রয়েছে। সেই সভায় ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব চলছে ধূপগুড়িতে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধূপগুড়ি বিধানসভা, সেই জায়গায় আজকে প্রচারে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির সভা থেকে জলপাইগুড়ির যিনি তৃণমূলের প্রার্থী তার হয়ে প্রচারে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে সেখানকার যারা মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন সেই দিকে অবশ্যই নজর থাকবে। তার কারণ ধূপগুড়িকেই একেবারে এই মহকুমা করার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা এবং সবকিছু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারপরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সেই ধূপগুড়িতেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবিরের কাছে যাব। আবির, আমরা দেখেছি এই যখন এই ধূপগুড়িকে মহকুমায় পরিবর্তন করা হয় তখন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা এবং তারপরে সেইটা মহকুমায় স্থানান্তর যখন হয়েও যায় সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় ভূমিকা নিয়েছিলেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ধূপগুড়িতে তৃণমূলের হয়ে প্রচারে যাচ্ছেন। কি কি বিষয় আজকে উঠে আসতে পারে তার সভা থেকে? দেখো, লোকসভা নির্বাচনে রাজ্যের প্রথম দফার যে 3টে আসনে লড়াই হতে চলেছে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, তার মধ্যে জলপাইগুড়িকে ফোকাস করে বাকি আসনগুলোর ক্ষেত্রেও নির্বাচনী প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তুমি জানো, এতদিন ধরে রাজনৈতিকভাবে প্রচার করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে তাদের প্রচারে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে বারবার ধরে তারা সরব হচ্ছিল, কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে নিয়ে বারবার ধরে তারা সোচ্চার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকদিন আগে হয়ে যাওয়া যে জলপাইগুড়িতে যে ঝড়ের যে ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ফের বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সুর চড়াতে শুরু করেছে। ধূপগুড়ি এই দিক থেকে গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনের মধ্যে থাকা এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যায়। 2021-এর রাজ্যের বিধানসভা নির্বাচনেও ধূপগুড়ি আসন হাতছাড়া হয়। পরবর্তী সময় ধূপগুড়িতে উপনির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং যে ইস্যুকে সামনে রেখে তারা জয়লাভ করেছিল তার কথা তুমি ইতিমধ্যেই বলেছ, ফলে তারা কথা দিয়ে কথা রাখছে, কেন্দ্র কথা দিয়ে কথা রাখছে না, এই বার্তাকে মূলত তৃণমূল কংগ্রেস প্রচারের ক্ষেত্রে ব্যবহার করছে। দ্বিতীয়ত হচ্ছে আজকে ধূপগুড়ি থেকে তিনি ময়নাগুড়িতেও যাবেন। যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য রাজ্য সরকার সচেষ্ট ছিল, যদিও ইলেকশন কমিশন অনুমতি না দেওয়ায় বাড়ি তৈরি করে দিতে তারা পারছেন না, এবং এক্ষেত্রেও তারা কেন্দ্রের শাসক দলের দিকে আঙুল তুলছেন যে তাদের অঙ্গুলি হেলনের কারণেই এই কাজটা তারা করে উঠতে পারছেন না। ফলে এই জায়গা থেকেও ফের বঞ্চনার অভিযোগকে তারা সামনে রাখছেন। অর্থাৎ ধূপগুড়ির মঞ্চে দাঁড়িয়ে রাজ্য যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূরণ করেছে মহকুমার মধ্যে দিয়ে। কেন্দ্রের কাছে কেন্দ্র যে বঞ্চনা করছে সেই বিষয়কে নিয়ে তারা সোচ্চার হতে শুরু করবেন। আসলে এই জলপাইগুড়িকে ফোকাস করে বা ধূপগুড়ির উপনির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ওটা উত্তরবঙ্গ জুড়ে এই ইস্যুকে তারা সামনে রেখে প্রচার করতে শুরু করেছিল যে রাজ্য প্রতিশ্রুতি দিয়ে কথা রেখেছে। ফলে আজকে তার যে সভামঞ্চ, সেই সভামঞ্চ থেকে দাঁড়িয়েও এই ইস্যুতে তিনি সরব হতে পারেন এবং কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়ানোর ক্ষেত্রে ধূপগুড়ির মঞ্চকে তিনি ব্যবহার করতে পারেন, যা আদপে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির জন্য প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রধান সুর। সান্নিক, ধন্যবাদ। আর শুধুমাত্র ধূপগুড়ি বা একেবারে উত্তরের জেলাগুলো নয়, পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাকেও কিন্তু টার্গেট করছে তৃণমূলের অন্যতম টার্গেট বালুরঘাট লোকসভা ভোটের প্রচারে আরো 3টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। সোমরাজ, কোন কোন জায়গাকে মূলত টার্গেট করা হচ্ছে তৃণমূলের তরফে এবং কোন কোন জায়গায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো? দেখো, উত্তরবঙ্গের 3টি লোকসভা আসনের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম টার্গেট বালুরঘাট। এই বালুরঘাটেই প্রার্থী রয়েছেন বিজেপির তরফে সুকান্ত মজুমদার, যিনি বিজেপির রাজ্য সভাপতি। আর সেই বালুরঘাট কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিপ্লব মিত্রকে, যিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য। ফলত এই বালুরঘাট কেন্দ্রকেই এবার অন্যভাবে টার্গেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 6ই এপ্রিল বালুরঘাটে তপনে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরো 3টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত যা জানা
যাচ্ছে 18ই এপ্রিল, 21শে এপ্রিল ও 22শে এপ্রিল এই 3 দিন পর পর সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে। বুনিয়াদপুর, গঙ্গারামপুর সহ কয়েকটি জায়গায় এই সভা করার কথা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত আরও 3টি সভা করার পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্রে একটি রোড শোও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সূচি প্রস্তুত হচ্ছে। অর্থাৎ এই বালুরঘাট কেন্দ্রকে যে অন্যভাবে টার্গেট করছেন তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল নেত্রী, তাতে কোনো সন্দেহ নেই। যেটা তোমাকে জানিয়ে রাখি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে রায়গঞ্জের তুলনায় বালুরঘাটকেই বেশি ফোকাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই বালুরঘাটে মোট 4টি নির্বাচনী সভা করবেন, যার মধ্যে একটি সভা গত 6ই এপ্রিল বালুরঘাটে তপনে হয়েছে। আরও 3টি সভা করার কর্মসূচি ঠিক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।